জোজো টিভি। ৫ বানরের গল্প। গভীর জঙ্গলে এক বিশাল গাছের উপর ৫ বানর থাকত। তারা ৫ জন সব সময় একসাথে থাকত। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর এক বানর ছিল, যার নাম ছিল বিট্টু। বিট্টু গ্রামের স্কুলে গিয়ে দেয়ালের উপর বসে থাকত আর বাচ্চাদের পড়তে দেখে খুশি হতো। বাচ্চাদের হাতে খাতা কলম আর বই দেখে তার অনেক ইচ্ছে হতো স্কুলে যেতে আর বাকি বাচ্চাদের মতো পড়াশোনা করতে। একদিন বিট্টু তার মাকে বলে, মা মা আমিও স্কুলে যেতে চাই। এ তুমি কি বলছো বাবা? বানরেরা তো স্কুলে যায় না। আমার স্কুলে যেতে অনেক মন চায় মা। স্কুলের বাচ্চাদের দেখে আমারও পড়াশোনা করতে মন চায়। আমিও স্কুলে যেতে চাই। আরে আমার সোনা বাবা, এখন যে কি করি? যাই, আমি তোমার জন্য একটা বই নিয়ে আসি, চেষ্টা করে দেখি তোমাকে পড়ানোর। মা, আমার কাছে একটা বই আছে। কাল যখন আমি স্কুল থেকে আসছিলাম তখন এটা কুড়িয়ে পেয়েছি। আচ্ছা দেখাও। আরে বাহ, এই বইতে তো বিভিন্ন রকম নতুন নতুন চিত্র আঁকা আছে। হ্যাঁ মা, এ কারণেই তো আমি পড়াশোনা করতে চাই। কিন্তু বাবা, তোমাকে তো কেউ স্কুলে যেতে দেবে না। যেভাবে তুমি প্রতিদিন স্কুলে গিয়ে দেয়ালে বসে থাকো, ওইভাবেই দেয়ালে বসে বসে তুমি কিছু শেখার চেষ্টা করো। হ্যাঁ, এটাই ভালো হবে মা। ছোট্ট বানর স্কুলের দেয়ালে বসে বসে অনেক কিছু শিখে ফেলে। স্কুলে আসা বাচ্চাদের দেখে দেখে সেও অনেক কিছু শিখে ফেলে। তারপর থেকে বাড়িতে গিয়ে তার ৪ বানর ভাই বোনদের ক্লাসের মতো করে বসাতো আর সবাইকে পড়াতো। আজ থেকে আমাদের এই জঙ্গলেও একটা স্কুল আছে। আমি স্কুল থেকে যা যা পড়াশোনা করেছি ওই সব জিনিস আমি তোমাদের পড়াবো। বলো, পড়বে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ৪ বানর গাছের নিচে গিয়ে বসে পড়ে আর তারপর বিট্টু বানর সবাইকে পড়ায়। সকাল সকাল বলতে হবে গুড মর্নিং। বলো বলো আমার সাথে। গুড মর্নিং। রাতে বলতে হবে গুড নাইট। গুড নাইট। আর সব সময় হাত ধুয়েই খাবার খেতে হবে। এমনটাই স্কুলের শিক্ষক সব বাচ্চাদের শিখিয়েছে। এখন বাকি পড়া কালকে পড়াবো। আজকের জন্য এতটুকুই ঠিক আছে। ৪ বানর অনেক খুশি হয়। তারপর থেকে ৫ ভাই বোন প্রতিদিন অনেক নতুন নতুন জিনিস শিখে আর সেগুলো অনুসরণ করে। বাকি সবাই বিট্টুর অনেক প্রশংসা করে আর তাকে ধন্যবাদও দেয়। শিক্ষার জন্য ইচ্ছা দরকার, বয়স নয়। এক জঙ্গলে অনেক সুন্দর আর সহজ সরল একটা গাছ ছিল, একদম সবুজ শ্যামলা গাছ। আর এই গাছে অনেক ফলও ধরতো। এই গাছ বাচ্চাদের অনেক পছন্দ করত। এই জঙ্গলের রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যেত আর গাছ রাস্তা দিয়ে যাওয়া স্কুলে বাচ্চাদের সব সময় দেখতো। আসো বাচ্চারা, আসো, আমার ডালে উঠে বসো। তোমরা আমার ডালে বসে খেলাও করতে পারো। আরে না না, এই গাছে কেউ উঠো না। আমার তো এই গাছকে ভূত মনে হচ্ছে। আমরা যদি এই গাছে উঠি তাহলে তো সে আমাদের ধরে ফেলবে। না না বাচ্চারা, আমাকে ভয় পেও না। আমি তো বাচ্চাদের অনেক পছন্দ করি। তোমরা সবাই তো স্কুলে পড়তে যাও। তোমরা কি আমাকে পড়াবে? এই বাচ্চাদের মধ্যে মোহন নামের এক বাচ্চা ছিল। সব বাচ্চারা চলে যায় কিন্তু মোহন সেখানেই থাকে। শোনো আমার বন্ধু গাছ, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি কি তোমার ডালে উঠে বসতে পারি আর তোমার ফল খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগবে। আসো আসো, আমার ডালে বসো, দোল খাও, খেলা করো। ব্যাস, তুমি আমাকে একটু গণিত শিখিয়ে দিও। গণিত? তুমি গণিত শিখতে চাও? কেন, তুমি কি করবে? এই যে আমার ডালে ফল হয় না, ওগুলো তো আমাকেই গুনতে হয়। আচ্ছা, চলো বলো তাহলে। 1 2 3 4, 1 2 3 4। বাহ, এ তো অনেক সহজ। 1 2 3 4,
1 2 3 4। ব্যাস, এভাবেই খেলতে খেলতে গাছ আর মোহন অনেক ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই মোহন বড় হয়ে যায়। একদিন গাছ মোহনকে বলে, মোহন, তুমি আমাকে অনেক ভালো গণিত শিখিয়েছো। আমি যদি কোনোদিন তোমার কোনো কাজে আসতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। অনেক দিন হয়ে যায়, মোহন অনেক দিন গাছের কাছে আসে না। গাছের মন খারাপ হয়ে যায় আর মোহনের জন্য সে অপেক্ষা করতে থাকে। আরে মোহন, তুমি এসে গেছো? প্রিয় গাছ, তুমি তো আমার বন্ধু, তাই না? আমি তোমার ফল নিয়ে আমার ব্যবসা শুরু করতে চাই। হ্যাঁ হ্যাঁ মোহন, তুমি তো আমার বন্ধু। তুমি আমার ফল নিয়ে যাও আর তোমার ব্যবসা শুরু করো। মোহন গাছের ফল নিয়ে তার ফলের ব্যবসা শুরু করে আর অনেক টাকা উপার্জন করে। তারপর একদিন মোহন গাছের সাথে দেখা করতে আসে। আমি আজ তোমার জন্য এত সম্পদের মালিক হয়েছি। আমি তো এটাই চাই, তুমি সব সময় ভালো থাকো। তারপর মোহন কয়েক বছর আর গাছের সাথে দেখা করতে আসে না। তখন দেখা যায় গাছের ডালপালাকেও কেটে ফেলেছে, গাছে শুধু শিকড় বাকি আছে। দেখো দেখো মোহন, মানুষ কত স্বার্থপর। রাস্তা দিয়ে যাওয়ার সময় যারা আমাকে কোনোদিন দেখতও না, তারা আজ তাদের স্বার্থর জন্য আমার ডালপালা কেটে নিয়ে গেছে। এখন তো আমার আর ফলও হয় না। তুমি সেদিনও আমার বন্ধু ছিলে আর এখনো আমার বন্ধু আছো। আমি এভাবেই তোমার সাথে সব সময় দেখা করতে আসব। আমাকে মাফ করে দাও বন্ধু। পেঁয়াজের চাষাবাদ। রাঘব প্রতি বছর তার জমিতে শুধুমাত্র পেঁয়াজের চাষাবাদ করত। সব সময় সে একটা জিনিস খেয়াল রাখত, যে বাজারে কোন সবজির চাহিদা সবচেয়ে বেশি। সব সময় সে সেই সবজিটাই চাষাবাদ করত। বাজারে পেঁয়াজের সব সময় ভালো একটা চাহিদা থাকতো, তাই সে প্রায় সব সময় তার জমিতে শুধু পেঁয়াজই আবাদ করত। এক বছর পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল। তখন রাঘবের স্ত্রী তাকে বলে, বীজ রোপণের সময় হয়ে গেছে। গ্রামের সবাই বীজ ইতিমধ্যেই রোপণ করে ফেলেছে, আর আপনি এখনো বাজার থেকে বীজই কিনে আনেননি। কিন্তু কেন? আরে, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। আজ তো আমার ওখানে যাওয়ারই পরিকল্পনা আছে। আজ আমি শহরে গিয়ে বীজ কিনে আনছি, আর ওই দোকান থেকেই আনবো যেখান থেকে সব সময় আনি। মুনাফা তো এবার অবশ্যই হবে। রাঘব শহরের ওই দোকানটাতেই যায় যেখান থেকে সে প্রতি বছর বীজ কিনে আনতো। কিন্তু এই বছর ওই দোকান বন্ধ ছিল। আশেপাশে খোঁজ নিয়ে সে জানতে পারে দোকানের বরাবর লোকসান হচ্ছিল, তাই মালিক ওই দোকান বন্ধ করে দিয়েছে। রাঘবের অন্য কোনো দোকানদার তার বীজের ওপর মোটেও ভরসা ছিল না। রাঘব খালি হাতে তার বাড়িতে ফিরে আসে। তার স্ত্রী এই ঘটনা শুনে অবাক হয়ে যায়। আপনি কি করেছেন? এক দোকান বন্ধ হয়েছে তো কি হয়েছে? অন্য কোনো দোকান থেকে নিতেন। দুনিয়ার সবাই সব সময় এক দোকানে বীজ কিনে। এখন কি করবেন? কি রোপণ করবেন? আমি তো বলি কালকেই শহরে যাও আর গিয়ে বীজ নিয়ে এসো। পরদিন রাঘব বিভিন্ন দোকানে গিয়ে বীজের ব্যাপারে কথা বলে, কিন্তু কোথাও সে পেঁয়াজের বীজ পায় না। সারা বাজারে পেঁয়াজের বীজ শেষ হয়ে গিয়েছিল। এই কথা যখন বাড়ি এসে তার স্ত্রীকে বলে, তখন সে অনেক রেগে যায়। হায় প্রভু, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন কি করব? মুনাফা তো দূরের কথা, বীজ ছাড়া তো চাষাবাদই করা যাবে না। রাঘব হাসি মুখে তার স্ত্রীকে বলে, আমি তো জানতাম তুমি এটাই বলবে, কিন্তু এইবার আমার কাছে এর একটা সমাধানও আছে। সমাধান? কেমন সমাধান? রাঘব বাড়িতে পড়ে থাকা একটা পুরনো সুটকেস বের করে তার ভেতর থেকে কিছু বীজ বের করে। তার স্ত্রীকে দেখিয়ে রাঘব বলে, এই বীজগুলো দেখছো? মা মারা যাওয়ার আগে এগুলো আমাকে দিয়েছিলেন। এগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো অনেক উন্নত জাতের বীজ। মা বলেছিল কখনো যদি কোনো মৌসুমে এমন হয় যে কোনো বীজই পাওয়া যাচ্ছে না, তখন এগুলো দিয়ে আবাদ চালিয়ে নিতে। মায়ের তুলনা তো কেউ হয় না। দেখো, এখন আমার কাছে বীজ আছে। এইবার ফসল এমন হবে যে গ্রামের কারো কাছে এমন পেঁয়াজ হবে না। এগুলো অনেক উন্নত জাতের বীজ। হ্যাঁ, এই তো আপনি অনেক ভালো বলেছেন। পরদিন রাঘব তার স্ত্রীর সাথে জমিতে বীজ রোপণ করে।
জমিতে বীজ রোপণের পর এক অদ্ভুত কাণ্ড ঘটে। এক একটা পেঁয়াজের সাইজ এত বড় হয় যে লোকজন দূর দূরান্ত থেকে তার পেঁয়াজ দেখতে আসে। এক একটা পেঁয়াজের ওজন ছিল ৫-৫ কেজি করে। শুধু রাঘবের পেঁয়াজই দূর দূরান্তে যায় না, এতে তার অনেক মুনাফাও হয়। কখনো কখনো লোকসানের পেছনেও লাভ থাকে, শুধু আমাদের সেটা বোঝার চেষ্টা করতে হবে।